এই যে রামু কাটুরে, যাচ্ছ কোথায় তুমি? কোথায় আর যাবো বলো, ওই রোজ পেটের দায়ে যেখানে যেতে হয় সেখানেই যাচ্ছি। তার মানে আমি ঠিকই ধরেছিলাম, তুমি ওই জঙ্গলে যাচ্ছ, তাই না? হ্যাঁ গো দাদা, আমি ওই জঙ্গলে যাচ্ছি। কাঠুরে যখন হয়েছি তখন কাঠ কাটতে তো আমাকে জঙ্গলে যেতেই হবে বলো। তা যেতে হবে বুঝলাম, কিন্তু তুমি কি সেই বাঁশবাগানের বাড়িটির কথা ভুলে গেলে নাকি? শুনেছি সেটি নাকি জঙ্গলের মধ্যে, আর সেজন্যই তো গ্রাম শুদ্ধ কেউ জঙ্গলের দিকে বলেও যায় না। আমি সবই জানি গো দাদা, কেউ জঙ্গলের দিকে না গিয়ে থাকতে পারলেও আমার তো জঙ্গলে না গেলে চলবে না বলো। তাহলে তো আমাকে না খেয়ে মরতে হবে। জঙ্গল থেকে কাঠ কেটে সেই কাঠ বিক্রি করে তবেই তো আমার সংসার চলে। আর তাছাড়া আজ অব্দি জঙ্গলের ভেতরে থাকা কোনো বাঁশবাগানে কুটির আমার চোখে পড়েনি। আর আমি তো জঙ্গলের ততটা ভেতরে যাইও না। যাকগে, তুমি এত চিন্তা করো না দাদা, বিধাতা আমার সহায় থাকলে কিছুই হবে না আমার। এখন আমি আসছি গো। এ কথা বলে কাঠুরে সেখান থেকে চলে যায় জঙ্গলের ভেতরে। রামু কাটুরে, তুমি আমার কথায় কান দিলে না তো? বুঝবে, যেদিন বিপদে পড়বে সেদিন ঠিকই বুঝবে। তবে আমি তোমায় এই গায়ের মানুষ হয়ে চোখের সামনে তাকে এমন বিপদে পড়তে দিতে পারি না। তাকে তো বুঝিয়ে কোনো লাভ হলো না। যাই, রামু কাটুরের বাড়িতে গিয়ে তার বাড়ির লোকদেরকে একটু বুঝিয়ে আসি, দেখি তারা রামু কাটুরেকে জঙ্গলে যাওয়া থেকে ফেরাতে পারে নাকি। এরপর লোকটি রামু কাঠুরের বাড়িতে চলে যায়। কাকা বাবু, আপনি একটু দাঁড়ান, আমি মাকে রেখে দিচ্ছি। এই তো মা চলে এসেছে। কি দাদা, আপনি বলুন কোন দরকারে এলেন? না না, আমার তেমন কোনো দরকার নেই, তবে তোমাদেরকে একটা সাবধান করতে এলাম। সাবধান? কি ব্যাপারে বলুন তো দাদা। এরপর লোকটি জঙ্গলের ভেতরে সেই রহস্যময় বাঁশবাগানের কুটিরটির বিষয়ে সবকিছু খুলে বলে। বাঁশবাগানের কুটিরটির বিষয় তো কম বেশি আমরা সবাই জানি। বাবাকে তো কত করে বলে জঙ্গলে না যেতে, তবু বাবা যে কেন ওই জঙ্গলে কাঠ কাটতে যায় কে জানে। আমার যে খুব ভয় হয় মা। জঙ্গলের কাঠ কাটতে যাবে না তো কি করবে বল মা? আমরা যে গরিব মানুষ, আমাদের এত পয়সা কোথায় যে নগদ কাঠ কিনে তারপর কাঠের ব্যবসা করবে? তবু মা, এবার বাড়িতে ফেরার পর তারপর তুমি আর আমি মিলে বাবাকে বোঝাবো, দরকার হলে কারো কাছ থেকে কিছু পয়সা ধার করে কাঠ কিনে ব্যবসা শুরু করতে বলো। তাও আর ওই জঙ্গলে বাবাকে যেতে দিও না। আমার মনে হলো আপনাদেরকে সাবধান করাটা দরকার, তাই এসে বলে গেলাম। এবার আমি আসি। এরপর লোকটি সেখান থেকে চলে যায়। সন্ধ্যায় যখন রামু কাঠ কেটে বাড়িতে ফেরে, তখন তাকে তার স্ত্রী আর মেয়ে ফুলকি বোঝাতে থাকে যেন সে আর জঙ্গলে না যায়। ঠিক আছে, তোমাদের কথাই আমি মানলাম। আমি কাল থেকে আর জঙ্গলে কাঠ কাটতে যাব না। কিন্তু তাহলে আমি সংসারটা চালাবো কি করে বলে দাও তো আমায়। দেখো বাবা, আমি বলি কি, তুমি আমাদের মোড়ল মশাইয়ের কাছ থেকে কিছু পয়সা ধার করে নাও। তারপর সে ধার করা পয়সা দিয়ে বাজার থেকে অল্প কিছু কাঠ কিনে কাঠের ব্যবসা শুরু করে দাও। দেখবে এভাবে ব্যবসা করলে তুমি আয় উন্নতি করতে পারবে, আর তখন মোড়ল মশাই ধার শোধ করা তোমার কষ্টও হবে না। ঠিক আছে, তোমরা যখন এত করে বলছো তখন আমি তাই করব। পরদিন সকালে রামু মোড়ল মশাইয়ের বাড়িতে যায় এবং মোড়ল মশাইয়ের কাছে গিয়ে কিছু টাকা ধার চায়। তা রামু, তুমি আমার কাছ থেকে টাকা ধার নিলে, তা ফেরত দিবে কবে? ধারের টাকা আমি যত দ্রুত সম্ভব দিয়ে দিব মোড়ল মশাই। না না, ওসব বললে হবে না, তোমায় একটা নির্ধারিত তারিখ বলতে হবে। ঠিক আছে মোড়ল মশাই, তবে আপনি আমাকে 2 মাসের জন্য টাকাটা ধার দিন। আমি 2 মাস পর নিশ্চয়ই আপনার টাকাটা ফেরত দিয়ে দিতে পারবো। ঠিক আছে, তবে ওই 2 মাসই, কিন্তু তার একদিনও বেশি হলে আমি কিন্তু তোমার বাড়িতে গিয়ে হাজির হব। আর শুনে রাখো, আসল টাকার সাথে আর একটু কিছু বাড়িয়ে দিতে হবে কিন্তু। ঠিক আছে, তাই দেব মোড়ল মশাই। এরপর রামু মোড়ল মশাইয়ের কাছ থেকে টাকা ধার করে বাজারে গিয়ে কাঠ কিনে আনে এবং সেই কাঠ বেচা কেনা করে অল্প কিছু পয়সা আয় করে বাড়িতে ফিরে আসে। কি গো, এত দেরি হলো কেন? পারলে নাকি মোড়লের কাছ থেকে কিছু ধার নিতে? হ্যাঁ হ্যাঁ, মোড়ল মশাইয়ের কাছ থেকে 2 মাসের জন্য কিছু টাকা আমি ধার করতে পেরেছি। তবে সে পয়সা দিয়ে বাজার থেকে চড়া দামে কাঠ কিনে তা বিক্রি করে বেশি পয়সা আয় করা সম্ভব না বউ। এইভাবে ভেঙে পড়ো না তো, এখনো তো 2 মাস সময় আছে তোমার কাছে। হ্যাঁ, সেই দেখি কি হয়। এরপর দেখতে দেখতে 2 মাস কেটে যায়। রামু কাঠুরে মোড়লের কাছ থেকে ধার করার একটি টাকাও গোছাতে পারে না। এমনকি বাজার থেকে চড়া দামে কাঠ কিনে রামু কাঠুরে সংসার চালাতেই হিমশিম খেয়ে যায়। আজ আমার মোড়ল মশাই টাকা ফেরত দেওয়ার দিন। আমার কাছে তো একটি পয়সাও নেই। আমি কি করে তাকে টাকা ফেরত দিতে যাব? কে জানে কখন মোড়ল মশাই নিজে এসে আমার বাড়িতে হাজির হয়। রামু কাঠুরে, ও রামু কাঠুরে, কোথায় গেলে তুমি? এই তো রামু কাঠুরে, কি ব্যাপার, এখনো তুমি আমার বাড়িতে গেলে না যে? ভুলে গেছো নাকি? আজ আমার টাকা ফেরত দিতে হবে।
ইয়ে মানে মোড়ল মশাই, আমি আপনার কাছ থেকে করা ধারে পয়সার একটি পয়সাও এখনো জোগাড় করতে পারিনি, তাই তো আমি আপনার বাড়িতে গিয়ে পয়সাগুলো ফেরত দিতে পারছি না। দয়া করে আমাকে আরেকটু সময় বাড়িয়ে দিন মোড়ল মশাই, তার মধ্যেই আমি ঠিক একটা ব্যবস্থা করব। না 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 না, এখন তো এসব কথা আমি শুনবো না। আমি তো তোমাকে বলেই দিয়েছিলাম যে সময়ের বাইরে একটি দিনও আমি অপেক্ষা করতে পারবো না। এখন তুমি যেহেতু টাকা গোছাতে পারোনি, তবে আর কি করার, তুমি এক্ষুনি তোমার সবকিছু নিয়ে মেয়ে বউকে সাথে করে বাড়ি ত্যাগ করো। আমি তোমার এই বাড়ি আজ থেকে দখল করলাম। না 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 মোড়ল মশাই, আপনি দয়া করে এমনটা করবেন না। আমার বাবার সাথে এরকমটা করবেন না আপনি। আমার বাবা তো বলেছে আপনার টাকা ঠিক ফেরত দিয়ে দেবে। আমি তো এখন কারো কোনো কথা শুনবো না। তোমরা এখন নিজে থেকে বাড়ি থেকে বেরিয়ে যাও, নয়তো আমি লোক দিয়ে ঘাড় ধাক্কা দিয়ে তোমাদের বাড়ি থেকে বের করে দেবো। এরপর রামু পরিবার সহ বাড়ি থেকে বের হয়ে যায়। রামু তার পরিবার নিয়ে মনের দুঃখে জঙ্গলের দিকে যেতে থাকে। সব দোষ আমার। আমার কথা শুনেই তো বাবা মোড়ল কাকার কাছে গিয়ে টাকা ধার চাইলো, আর তাই আজ আমাদেরকে মোড়ল কাকা বাড়ি থেকে তাড়িয়ে দিল। এখন আমাদের কি হবে? কোথায় যাবো আমরা? না রে মা, তোর কোনো দোষ নেই, সব দোষ হলো ওই বাঁশবাগানের কুটিরের। ওই কুটিরের ভয়েই তো তোরা আমায় জঙ্গলে যাওয়া থেকে বারণ করেছিলিস, আর তাই আমি ঠিক করেছি আমাদের যেহেতু যাওয়ার আর কোনো জায়গা নেই, সেহেতু আমরা তিনজনে ওই বাঁশবাগানের কুটিরের কাছেই যাব। সেখানে গিয়ে আমি দেখব কি এমন আছে সেখানে, যার ভয়ে কিনা আমাদের আজ এই অবস্থা হলো। তাই চলো, আজ আর কোনো ভয় নেই আমার। এরপর তারা হাঁটতে হাঁটতে জঙ্গলের গহীনে চলে যায়। সন্ধ্যা নেমে আসে। হঠাৎ তারা দেখতে পায় সন্ধ্যার অন্ধকারের মধ্যেও বাঁশবাগানের ভেতরে একটি কুটির জলজল করে জ্বলছে। ওই তো মনে হচ্ছে সেই কুটিরটি। কে থাকে ওখানে? কি এমন রহস্য? কাছে গিয়ে দেখি তো, চলো তো। এরপর তারা সবাই সেই বাড়িটির কাছে যায়। কে কে আছে ভেতরে? যেই হও না কেন বাইরে বেরিয়ে আসো। তোমার এই রহস্যময় বাড়িটির জন্য আজ আমার এই দশা। যেই হও না কেন, তুমি কেন এই কুটির জুড়ে মানুষের মনের মধ্যে এত আতঙ্ক তৈরি করে রেখেছো, যেই আতঙ্কের ফলে ফুলতুলি গ্রামের প্রতিটা মানুষ কোনো না কোনো বিপদে পড়েছে। আজ এই বাড়িটার জন্যই আমরা আমাদের বাড়ি ছাড়া হলাম গো। এবার তো শুধুমাত্র আমাদের প্রাণটা কেড়ে নেওয়া বাকি। নাও, আমাদের তিনজনের প্রাণটাও কেড়ে নাও তুমি। তখনই হঠাৎ বাড়ি থেকে একটি বৃদ্ধা মহিলা বেরিয়ে আসে। তোরা আর এভাবে বলিস না, আমার যে নিজেকে এখন সত্যি অপরাধী মনে হচ্ছে। আসলে আমি তো তোদের মতো ভালো লোকের কখনো শাস্তি দিতে চাই না, বা দিও না। আমি তো তাদেরকেই শাস্তি দেই যারা কিনা লোভ করে অন্যায় করে। বুড়িমা, তুমি তাহলে এই বাড়িতে থাকো আর তুমি মানুষকে শাস্তি দাও? হ্যাঁ, আমি মানুষকে শাস্তি দেই, তবে ভালো মানুষের নয় রে, লোভী মানুষদেরকে। আর তোরা যখন কোনো অন্যায় না করে শাস্তি ভোগ করছিস, আমি তোদেরকে সেই শাস্তি ভোগ করা থেকে মুক্ত করতে চাই। তোরা তোদের বাড়ি হারিয়েছিস, আর তাই আমি তোদেরকে একটি সুন্দর বাড়ি উপহার দিলাম। যা, এই জঙ্গলের শুরুতে গিয়ে দেখবি আমি তোদের জন্য একটা সুন্দর বাড়ি তৈরি করে রেখেছি। সেখানে তোদের কোনো কিছুরই অভাব হবে না। শুধু মনে রাখিস, কোনোরকম কোনো লোভ করিস না যেন। লোভ করলে তোরা সব কিছু হারিয়ে ফেলবি। এই কথা বলেই বুড়ি অদৃশ্য হয়ে যায়। বুড়িমা এসব কি বলে গেল? জঙ্গলের শুরুতেই কিনা সেই আমাদের জন্য বাড়ি তৈরি করে রেখেছে। চলো তো তাহলে গিয়ে দেখি। এরপর রামু তার পরিবারকে নিয়ে জঙ্গলের দিকে এগিয়ে যায় এবং সেখানে গিয়ে তারা সত্যি একটা সুন্দর বাড়ি দেখতে পায় এবং তারা সবাই মিলে সুখে শান্তিতে সেই বাড়িতে বসবাস করতে থাকে, যেখানে তাদের কোনো অভাব ছিল না। এদিকে মোড়ল মশাই রামু কাঠুরে বাঁশবাগানে বুড়ির কাছ থেকে পাওয়া বাড়িটার কথা শুনে লোভ করে একদিন সেই বাঁশবাগানের বাড়িটির কাছে যায়। বুড়িমা, কোথায় তুমি বুড়িমা? তুমি রামুকে কেমন এক সুন্দর বাড়ি দিয়েছো, আমাকেও সেরকম একটা বাড়ি করে দাও না বুড়িমা। আমি তো ওই গায়ের মোড়ল, রামুকে যেহেতু বাড়ি দিয়েছো, তাহলে এই রামুর সে নিশ্চয়ই আমাকে আরো বড় বাড়ি তৈরি করে দেবে। তখনই বুড়ি সেখানে হাজির হয়। রামু একজন সৎ লোক ছিল, তাই ওকে আমি ওর সততার পুরস্কার দিয়েছি। আর তুই হলি একজন লোভী মানুষ, তোকে আমি পুরস্কার নয় বরং অভিশাপ দেব। অভিশাপ! এরপর হঠাৎ বুড়িও অদৃশ্য হয়ে যায়, আর সাথে সাথে মোড়লও সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। তারপর থেকে সেই গ্রামে আর কখনো কোনো দিনও মোড়লকে খুঁজে পাওয়া যায়নি। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্পটি?